স্ত্রী কন্যা সহ প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, গুরুতর আহত ছেলে, জিজ্ঞাসাবাদের জন্য আটক 2। গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে শোক। শত্রুতার জেরে ফরিদপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, ফেনীর ছাগলনাইয়ায় যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার, ফুলগাজীতে নিজ ঘরে মিলল গৃহবধূর হাত পা বাঁধা লাশ। উজানের ঝলে উত্তরের নদ নদীতে পানি ওঠানামা, কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের 36টি পয়েন্টে ভাঙন, গাইবান্ধায় বাড়ছে ব্রহ্মপুত্র ও ঘাঘটের পানি, আতঙ্কে পাড়ের বাসিন্দারা। টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকিতে 8টি রোহিঙ্গা ক্যাম্প, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা, দাতাদের সহায়তা বাড়ানোর আহ্বান UNHCR-এর। এবং 6 মাস পর খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স, 13টি সিন্ধুকে মিলল 43 বস্তা টাকা, চলছে গণনা, পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকারও। বাংলা সময়ের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। ইতালি রোমে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্ত্রী কন্যা সহ নিহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি। গুরুতর আহত ছেলে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় 2 জনকে আটক করেছে ইতালি পুলিশ। নিহতদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে চলছে শোকের মাতম। একই পরিবারে 3 জনকে হারানোর খবরে দিশেহারা স্বজনরা, শোকে স্তব্ধ পুরো এলাকা। শনিবার সকাল থেকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের 5 নম্বর ওয়ার্ডের বাড়িতে চলছে মাতম। লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সাহায্য চেয়েছেন স্বজনরা। রোম সরকারের কাছে আকুল আবেদন জানাবো, যাতে করে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির আওতায় আনে। সরকারিভাবে যেমন দ্রুতভাবে এদেশে আমাদের লাশগুলো আমাদের মাঝে আনে। 12 বছর আগে পারিবারিক সচ্ছলতা ফেরাতে ইতালি পাড়ি জমান কামাল উদ্দিন বাবুল। এর 5 বছর পর স্ত্রী মমতাজ বেগম আরজু, মেয়ে আরিশা ও ছেলে অয়নকে নিয়ে যান ইতালি। কামালের পরিবার এবং ইতালির প্রতিবেশীর দাবি, স্ত্রী মমতাজের পরকীয়ার প্রেমের জন্যই বলি হতে হলো পুরো পরিবারটিকে। বাবুর ভাইয়ের ওয়াইফের সাথে দেখুন একটা ছেলে, সেখানকার অবস্থানগত একটা ছেলের সাথে একটা বিষয় ছিল। বাবির সম্বন্ধে বাবুর মেয়ের ওয়াইফের ওর মনে সাদাতের সাথে সম্পর্ক ছিল, কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে সাদাতে ক্যাম্প করে ফেলছে আর কি। শুক্রবার রাতে রোমের অরেলিও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হন প্রবাসী কামাল উদ্দিন বাবুল এবং তার স্ত্রী কন্যা। এই ঘটনায় গুরুতর আহত হয় ছেলে। আহত অবস্থায় সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অয়ন। এই ঘটনায় 2 জনকে আটক করেছে ইতালি পুলিশ। সময় সংবাদ, নোয়াখালী। পূর্ব শত্রুতার জেরে ফরিদপুরের কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এদিকে ফেনীর ছাগলনাইয়ায় যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ফুলগাজীতে নিজ ঘরে মিলল গৃহবধূর হাত পা বাঁধা লাশ। এছাড়া লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বামীর নির্যাতনের শিকার হয়ে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী। মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন কলেজ ছাত্র, ফিরলেন লাশ হয়ে। শুক্রবার সন্ধ্যার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী যাচ্ছিলেন কলেজ ছাত্র সুমন শেখ। বড়ভাগ গ্রামের উকিল শেখের বাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের গতিরোধ করে সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুমন। শনিবার গভীর রাতে ফেনীর ফুলগাজী উপজেলার তালবাড়িয়া গ্রামের কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী কাজল আক্তারের হাত পা বাঁধা মরদেহ নিজ ঘরে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। অন্যদিকে ছাগলনাইয়া উপজেলার নিকুঞ্চা গ্রামে জুবায়ের পারভেজের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত জুবায়েরের বিরুদ্ধে একাধিক হত্যাসহ বিভিন্ন থানায় 30টি মামলা রয়েছে। 2টি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটা ঘটছে বলে আমরা অনুমান করছি এবং এই ঘটনায় যারা জড়িত আছে অচিরেই তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর আরেকটা ঘটনা ঘটেছে ফুলগাজীতে একজন প্রবাসী স্ত্রী, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এখানে আমাদের পুলিশের টিম, পিবিআই, সিআইডি সহ বিভিন্ন টিম কাজ করছে। অচিরেই এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে। গত 16 জুন পারিবারিক কলহের জেরে লক্ষ্মীপুরের রামগঞ্জের গৃহবধূ সামিয়াকে মারধর ও নির্যাতন করে গুরুতর আহত করে হাফিজ মোল্লা। পরে অবস্থার অবনতি হলে সামিয়াকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে টানা 9 দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় গত 7 মাসে 156টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 191 জন। অবৈধ ইউটার্ন, নির্ঘুম চালক, ছোট বড় যানবাহনের গতির পার্থক্য ও ফিটনেসবিহীন যানবাহন সহ একাধিক কারণে প্রাণ যাচ্ছে মানুষের। প্রশ্ন উঠছে, এগুলো কি শুধুই দুর্ঘটনা নাকি প্রতিরোধ করা সম্ভব ছিল এমন মৃত্যু? ইস্তিয়াক আহমেদের রিপোর্ট। একটি খুন হলে দেশ জুড়ে শুরু হয় আলোচনা, অথচ সড়কে একের পর এক প্রাণ ঝরলেও কয়েকদিন পর সবকিছু যেন স্বাভাবিক। কেউ ফেরেন লাশ হয়ে, কেউ বেঁচে থাকেন আজীবনে পঙ্গুত্ব নিয়ে। গত 7 মাসে কুমিল্লার সড়কে প্রাণ গেছে 191 জনের। এইসব মৃত্যু কি শুধুই দুর্ঘটনা? ভৌগোলিক অবস্থানের কারণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রবেশদ্বার কুমিল্লা। জেলার উপর দিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক, এছাড়া কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক এবং চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুরমুখী গুরুত্বপূর্ণ সড়কগুলোরও কেন্দ্রবিন্দু এই জেলা। ফলে প্রতিদিন হাজার হাজার যানবাহন আর লাখো মানুষের যাত্রার চাপ বহন করতে হয় কুমিল্লা সড়ককে। বিআরটিএ ও জেলা আইনশৃঙ্খলা কমিটির তথ্য মতে গত 7 মাসে কুমিল্লার সড়কে দুর্ঘটনা ঘটেছে 156টি, মামলা হয়েছে প্রায় 140টি, প্রাণ গেছে 191 জনের আর আহত হয়েছেন 154 জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চৌদ্দগ্রাম 44টি, দাউদকান্দি 22টি, বুড়িচং 18টি, সদর দক্ষিণ 15টি, চান্দিনা 15টি। বছরের পর বছর দুর্ঘটনার তালিকায় ঘুরে ফিরে আসছে একই এলাকার নাম, তবু কমছে না প্রাণহানি। দুর্ঘটনার কারণ নিয়ে চালক ও পথচারীদের আছে নানা অভিমত। কাটা দিয়ে গাড়ি দম করে ঘুরিয়ে হঠাৎ করে গাড়ি ঘুরালেবার পরে হয়তো স্পিডে গাড়ি আছে, ব্রেক দিলে আর ব্রেকে কাজ হয়নি। একটা না হারা তো লাইট দিন 24 ঘন্টা গাড়ি চালাম, এদের গাড়ি চালানো কোনো হিসাব কিতাব নাই। এই সমস্যার কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়। অটো মনে করেন আমগো গতি থেকে আসি, অটো মনে করেন আমগো স্পিডে চালাইতো, ওই ফাট করে রাস্তার মধ্যে ঘুরালায়, এই কারণে দুর্ঘটনাটা বেশি ঘটে। মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দায়িত্ব একক কোনো সংস্থার নয়। আইন প্রয়োগ করার কথা হাইওয়ে পুলিশের, চালক ও যানবাহনের মান নিশ্চিত করার কথা বিআরটিএর, আর নিরাপদ সড়ক অবকাঠামো গড়ে তোলার কথা সড়ক ও জনপথ বিভাগের। তবে একের পর এক দুর্ঘটনায় প্রশ্ন উঠছে, দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম কতটা কার্যকর। অথবা এই অবৈধ ডিভাইডার সহ আমাদের যদি সার্ভিস লাইনটা যদি হচ্ছে আমরা অতি দ্রুত যদি চালু করতে পারি, এই সড়ক দুর্ঘটনার মাত্রা কমে যাবে। যাদের লাইসেন্স মধ্যম আছে তারা ভারী লাইসেন্সের জন্য আবেদন করছে, তারপরে আবেদনকারী স্লিপ পাইছে, এরকম আমরা পেয়েছি। খুব দ্রুত আইনের আওতায় না আনতে পারে, দৃষ্টান্ত তৈরি করতে না পারে, তাহলে এই জিনিসগুলো কিন্তু চলতেই থাকবে। তো আমাদের প্রধান কাজ হচ্ছে এখন এই জিনিসগুলোকে দৃষ্টান্তের আওতায়, আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে আশা করি এগুলো বন্ধ হয়ে যাবে। দুর্ঘটনার পর তদন্ত হয়, নির্দেশনাও আসে, কিন্তু থামে না মৃত্যু। তাই ভুক্তভোগীদের প্রশ্ন, আর কত মানুষ লাশ হলে ঘুম ভাঙবে প্রশাসনের? ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসলে করতে নেমে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। দুপুরে ইরানি সৈকতের পালঙ্কি পয়েন্টে অন্যান্য পর্যটকের সঙ্গে সমুদ্রে নামেন 2 বন্ধু আয়মান ও সাইন। এক পর্যায়ে স্রোতে ভেসে যায় চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা সাইন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ শুরু করেন স্থানীয় জেলে, বিচ কর্মী ও পুলিশ। সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিস ও লাইফ গার্ড কর্মীরা। পর্যটকদের অভিযোগ, ইরানি সৈকতে পর্যটকরা গোসল করতে নামলেও নিরাপত্তায় নেই লাইফ গার্ড সেবা। উজানের ঢলে উত্তরের বিভিন্ন নদ নদীতে পানি ওঠানামা করছে, সেই সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এক সপ্তাহে কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এদিকে গাইবান্ধায়, তিস্তা ও করতোয়ায় পানি কমলেও নতুন করে বাড়ছে ব্রহ্মপুত্র ও ঘাগজ নদীর পানি। একই সঙ্গে 20টি পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। উত্তরে নদ নদীর পানি কমতে শুরু করলেও তীব্র হয়েছে ভাঙন। প্রতিদিনই নতুন করে ভাঙছে নদ নদীর পাড়। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি উঠানামার সঙ্গে তীব্র হয়ে উঠেছে ভাঙন। এক সপ্তাহে কুড়িগ্রাম সদরের ব্রহ্মপুত্র নদের 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। বসতভিটা ভাঙনের হুমকিতে রয়েছে গোজালপুরীর চর, কালীর আলগা, বানিয়াপাড়ার হাজারো পরিবার। এছাড়া তিস্তার ভাঙনে রাজারহাটের রামহরি সহ বেশ কিছু স্থানে ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। বাঁধার একটা ব্যবস্থা না করে তাহলে তো আমরা ওগুলো কিভাবে থাকবো? আমারগুলো তো থাকার কোনো ব্যবস্থা নেই। স্থানীয়দের অভিযোগ, পানি বাড়া কমার সঙ্গে ভাঙন তীব্র হলেও প্রতিরোধে তেমন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আর কিছু বস্তা দিয়া এই জায়গাটা যদি বানিয়ে দিত
উপস্থিত যেটুক জায়গা আছে এইটুক জায়গা তো আমার থাকিয়া দিন কাটাইতাম। এদিকে গাইবান্ধায় তিস্তা ও করতোয়া পানি কমতে থাকলেও বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের মধ্যকঞ্চিপাড়া, বালাসীঘাট রেলগেট, উড়িয়া, তিস্তা নদীর বাংলা বাজার, শখের বাজার, লালচামার ও করতোয়া নদীর প্রায় 20টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই ভিটামাটি হারাচ্ছেন নদী পাড়ের মানুষ। ভাঙতে ভাঙতে এখন মেলাখানি ভাঙে গেছে, আর বাড়িঘর তো সব সরানো শেষ। আমাদের খালি দরকার প্রয়োজন খালি বস্তা আর বোল্টার, এই জায়গাখান যাতে না ভাঙে। খুব দ্রুত অল্প কিছু যে অবস্থাও যদি ফেলে নদী ভাঙনটা রোধ করা যায় তাহলে এটা আমাদের জন্য একটু উপকার হবে। ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, 2 সপ্তাহেরও বেশি সময় ধরে নদী ভাঙন অব্যাহত থাকলেও ভাঙন বন্ধে কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। তানজিল হাসনাত, সময় সংবাদ। টানা বৃষ্টিতে রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড় ধসের ঝুঁকিতে লাখো মানুষের জীবন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অতি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। এজন্য সহায়তা বাড়াতে দাতাদের প্রতি আহ্বান জানিয়েছে UNHCR। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার কুতুপালং মেগা ক্যাম্প, যা বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা আশ্রয় শিবির। এখানকার 4 নম্বর ক্যাম্পে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে শত শত বসতি। পাদদেশ ও ঢাল জুড়ে গড়ে ওঠা বসতিতে বাস করছেন লাখেরও বেশি রোহিঙ্গা। বর্ষার টানা বৃষ্টিতে নরম হয়ে যাচ্ছে পাহাড়ের ঢাল, ধসে পড়ে মাটি। ঝুঁকি কমাতে বালু ভর্তি বস্তা ও ত্রিপল ব্যবহার করা হলেও পুরোপুরি ঠেকানো যাচ্ছে না ধস। শুধু এই ক্যাম্প নয়, উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পের মধ্যে অন্তত 8টি ক্যাম্প রয়েছে পাহাড় ধসের উচ্চ ঝুঁকিতে। বর্ষায় টানা ভারী বর্ষণ হলেই বাড়ে তাদের উদ্বেগ। ভাঙি যাবে গই আর তা ভারুলা নিবে একান সমস্যা, খাঞ্জা বাঁজার গই একান সমস্যা, ডর লাগে ফাঞ্জান আর আছে পাহাড় খাঞ্জা আর বেশি ডর হয়, খাঞ্জা ভাঙি করে রোড গাড়ির সমস্যা। জ্বর করে আর মিষ্টি নহয় আর জ্বর হয়, জ্বর করের এখন যদি খাদ্য পারে বাঁয়ে পড়লে আর গা এখন গড় লাগলো বেশি অবস্থা। ঝুঁকি মোকাবেলায় দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধমূলক কার্যক্রমে আরও সহায়তা বাড়াতে দাতাদেশ ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সমাধানের একমাত্র পথ হচ্ছে ক্যাম্পগুলো নকশা অনুযায়ী বাড়িঘর নির্মাণ করা। মনে রাখতে হবে, ঝুঁকি মোকাবেলায় প্রতিকারের চেয়ে প্রতিরোধ গুরুত্বপূর্ণ। ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। যেসব এলাকাগুলো ল্যান্ডস্লাইডের জন্য ঝুঁকিপূর্ণ, সেই সব জায়গার প্রতি খেয়াল রাখা। যদি বেশি মাত্রায় বৃষ্টিপাত হয়, ওই এলাকার বাসিন্দাদেরকে একটু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া। গত 8 বছরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 33টি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় প্রাণ হারান 30 জনের বেশি রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরও থাকছে। হাতে 10 সরকারি দপ্তরে নেই স্থায়ী কর্মকর্তা। অতিরিক্ত দায়িত্বের ব্যাহত সরকারি সেবা কার্যক্রম সংকট কাটাতে উদ্যোগের আশ্বাস জেলা প্রশাসনের। চীনে রফতানি বাড়ানোর জন্য বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আকৃষ্ট করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এজন্য 800 একরের শিল্প পার্ক স্থাপন করা হচ্ছে বলে জানান মন্ত্রী। দুপুরে সিলেটে আইনজীবী সমিতির নবীন বরণ ও কর্মশালা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। চীন ইতিমধ্যে কিন্তু আমাদের সব পণ্যে শুল্কমুক্ত করে দিয়েছে, জিরো ডিউটি। সুতরাং আমাদের কাছে একটাই সম্ভাব্য উপায় বাংলাদেশে বেশি বেশি করে চাইনিজ বিনিয়োগ আকর্ষণ করা। একটি চাইনিজ ইপিজেড করার জন্য শিল্প এলাকার চাইনিজ বিনিয়োগকারীদের জন্য একটি বড় বেশ 800 একরের একটি শিল্প পার্ক। তো আগামী দিনে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে বিপুল চীনা বিনিয়োগ দেখব এবং যার ফলে এই বাণিজ্য ঘাটতির একটা বিপরীত চিত্রের দিকে আমরা হাঁটব। গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। দুপুরে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ শীর্ষ নেতারা। এ সময় গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বক্তারা।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে পাওয়া গেছে রেকর্ড 43 বস্তা টাকা। চলছে গণনার কাজ। 13টি সিন্ধুকে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও। দানের টাকায় বহুতল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। বড় বড় লোহার সিন্দুক থেকে বের করে আনা হচ্ছে কারি কারি টাকা। বস্তায় ভরে এসব টাকা নেওয়া হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দ্বিতীয় তলায়। শনিবার সকাল 7টার দিকে জেলা প্রশাসক সুহানা নাসরিন সহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় বিভিন্ন স্থানে থাকা দানের সিন্দুকগুলো একে একে খোলা হয়। এরপর বস্তায় ভরে সেই টাকা নেয়ার পর শুরু হয় গণনা। দানবাক্সে পাওয়া 43 বস্তা টাকা গণনার কাজে অংশ নেন পাগলা মসজিদ নুরানি মাদ্রাসার 100 জন শিক্ষার্থী, শহরের আল জামিয়াতুল ইমদাদিয়ার 200 শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের 60 জন কর্মকর্তা কর্মচারী সহ 5 শতাধিক মানুষ। বান্ডেল করার পর মেশিনে টাকা গণনা করা হয়। টাকা গণনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমরা সবাই মিলেই এখানে যতটুকু দরকার কাজ করে যাচ্ছি। এছাড়া আমাদের ব্যাকআপ প্ল্যানিংও আছে, যদি প্রয়োজন হয়। আশা করছি প্রয়োজন হবে না। জনশ্রুতি আছে পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন বিশ্বাস থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের অসংখ্য মানুষ মসজিদে দান করে থাকেন। পাগলা মসজিদে কি সয়বামা আমার নাতি মুহকিদ দিবা, এই জন্য আমার নিয়ত করে আইছি। নৌকা হারাই গেছেন, পরে মানসা মানছেন আমার আম্মা, পরে মানসা নিয়ে আসছে। অনেক ধরনের মানত করলে মানত পূরণ হয়। খালাম্মা মানত করেছেন, এই জন্য এসেছি। আর ছোট ভাইটাকে নিয়ে এসেছি। এখানে আসলে, এই মসজিদে আসলে মানুষ মানামাতি করলে পরে আল্লাহ কবুল করে। পাগলা মসজিদ ও মাদ্রাসার আনুষঙ্গিক খরচ বাদে দানের বাকি টাকা জমা রাখা হয় মসজিদের নামে থাকা রূপালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে। সেখানে জমা আছে প্রায় 114 কোটি টাকা। দানের টাকা দিয়ে প্রায় 115 কোটি টাকা ব্যয়ে বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট 114,13,352 টাকা জমা আছে। অনলাইনে এখন পর্যন্ত 24,76,882 টাকা অনুদান পাওয়া গেছে। পাগলা মসজিদের আধুনিক কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এর আগে গত বছরের 27 ডিসেম্বর খোলা হয় পাগলা মসজিদের দানবাক্স। তখন পাওয়া গিয়েছিল পৌনে 12 কোটি টাকা। আগে প্রতি 3 মাস পর পর দানবাক্স খোলা হলেও এবার খোলা হয়েছে 6 মাস পর। সময় সংবাদ, কিশোরগঞ্জ। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি 10টি দফতরে বেশিরভাগ পদে শূন্য। নিয়োগ না দেয়ায় অন্য উপজেলার একই কর্মকর্তাকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব। তবে তারাও নিয়মিত অফিস না করায় সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দেখা দিয়েছে স্থবিরতা। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়াসিনের ছবি নিয়ে রিপোর্ট। নোয়াখালীর হাতিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদ প্রায় 1 বছর ধরে শূন্য। পাশাপাশি ওই দফতরের 5টি কর্মকর্তার মধ্যে 4টি খালি রয়েছে দীর্ঘদিন। ফলে নারী উন্নয়ন, প্রশিক্ষণ ও সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দেখা দিয়েছে স্থবিরতা। শুধু মহিলা বিষয়ক দফতরই নয়, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা এবং নির্বাচন কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদেও নেই স্থায়ী কর্মকর্তা। অন্য উপজেলার একই কর্মকর্তাকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব। তবে তারা হাতিয়ায় আসেন না বলে অভিযোগ স্থানীয়দের। সরকারি কর্মকর্তা না থাকার কারণে সাধারণ মানুষ খুব একটা জটিলতার মধ্যে পড়ে। অফিসার না থাকার কারণে আপনার কর্মকাণ্ড স্থবিরতা এবং যথাযথভাবে হচ্ছে না। এখানে মহিলা বিষয়ক কর্মকর্তা নেই, তো এখানে নারীরা অনেক দিক থেকে পিছিয়ে যাচ্ছে। সরকারের কাছে আহ্বান জানাবো যেন অতি দ্রুত এই বিষয়গুলো উনি মাথায় নিয়ে অতি দ্রুত সংশোধন করে। শিক্ষাক্ষেত্রেও একই চিত্র। হাতিয়া দ্বীপ সরকারি কলেজে নেই অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে নেই গাইনি বিশেষজ্ঞ ও জেনারেল সার্জন। ফলে জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর কিংবা চট্টগ্রামে যেতে হচ্ছে। একাধিকবার লিখিত পাঠিয়েছি জনবলের জন্য আবেদন জানিয়ে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ফোনের মাধ্যমেও অবহিত করেছি। জনবল সংকট সমাধানে মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ফুল টাইম কর্মকর্তা পদায়ন থাকলে কাজকর্মগুলো বাস্তবায়ন করা অনেক সহজ হয়।
তো আমরা ইতিমধ্যে এই বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান যারা রয়েছেন জেলা পর্যায়ের কর্মকর্তা তাদের দৃষ্টিতে এনেছে, প্লাস আমরা মন্ত্রণালয়ের দৃষ্টিতে আনব। হাতিয়া উপজেলায় সরকারের 23টি দফতরের কার্যালয় রয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। বাংলার সময় আরও থাকছে। পর্যটক শূন্য রাঙামাটিতে ব্যবসায় মন্দা, অলস সময় কাটছে হোটেল, নৌযান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। সুদিন ফেরার অপেক্ষায় পর্যটন সংশ্লিষ্টরা। জামালপুরে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায় শুক্রবার সকালে পাহাড়ে লাকড়ি সংগ্রহের জন্য বক্সিগঞ্জের মির্ধাপাড়া এলাকায় বাড়ি থেকে বের হন জয়নাল আবেদিন। পরে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। সকালে সোমনাথপাড়া এলাকায় জঙ্গল থেকে উদ্ধার হয় তার মরদেহ। ধারণা করা হচ্ছে রাতেই ভারত থেকে কাঁটা তার পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে। বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় পণ্যবাহী ট্রাক জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালককে। শুক্রবার সন্ধ্যায় ট্রাক সহ চালককে পুলিশে তুলে দেয় বন্দর কর্তৃপক্ষ। এর আগে 23 জুন রাতে সরিষার খৈলবাহী একটি ট্রাক বেনাপোল বন্দরে ঢোকে। 25 জুন ট্রাকটি 35 নম্বর শেডে খালাসের জন্য যাওয়ার কথা দেখিয়ে বের হয়। পরে ট্রাকটিতে থাকা অবৈধ 50 বস্তা পণ্য 32 নম্বর ইয়ার্ডে বাংলাদেশি ট্রাকে তুলে দেয়। একই দিনে বিকেলে বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া 31 নম্বর ইয়ার্ডে প্রবেশ করলে ট্রাকটি আটকানো হয়। কাস্টমস হাউসের সহকারী কমিশনার অটল গোস্বামীর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে 140 বস্তা খৈল ও 50টি খালি বস্তা জব্দ করা হয়। নারায়ণগঞ্জে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ জানায় 22 জুন সকালে জেলা আদালত চত্বরে পার্কিং করা একটি প্রাইভেট কার চুরির অভিযোগ ওঠে। এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করে গাড়িটি উদ্ধারে তদন্ত অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে শুক্রবার রাতে কুমিল্লার লাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় প্রাইভেট কার সহ 3টি চোরাই গাড়ি। ফরিদপুরে বিপুল পরিমাণ মাদক সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে ভোরে ঢাকা খুলনা মহাসড়কে রাজবাড়ী রাস্তার মোড়ে চেকপোস্ট বসায় পুলিশ। ওই সময় সাতক্ষীরা থেকে আসা একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে প্রায় 900 বোতল মাদক উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় রানা গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দলিল নিবন্ধনের 3.5 মাস আগে ভূমি অধিগ্রহণের টাকা ছাড় করেন অতিরিক্ত জেলা প্রশাসক। অভিযোগ উঠেছে পাওয়ার অফ অ্যাটর্নির ভুয়া দলিল দিয়ে একজনের টাকা তুলে নিয়েছেন আরেকজন। এই অনিয়ম হয়েছে ঢাকা রংপুর মহাসড়ক 4 লেনের উন্নতিকরণ প্রকল্পে। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। ঢাকা রংপুর মহাসড়ক 4 লেন উন্নীতকরণ প্রকল্পে পলাশবাড়ির সাইদুর রহমান ও শামসুল আলমের কাছ থেকে 1.25 শতক জমি অধিগ্রহণ করে সরকার। 2025 সালের 15 ডিসেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুনের আদেশে অধিগ্রহণের 18,9,375 টাকার পুরোটাই তুলে নেন শামসুল আলম। 2025 সালের 1 সেপ্টেম্বরের আদেশে বলা হয় সাইদুর রহমান সম্পূর্ণ টাকা তুলে নেয়ার জন্য শামসুল আলমকে 6,886 নম্বর পাওয়ার অব অ্যাটর্নির দলিল করে দেন। সে অনুযায়ী টাকা ছাড় করা হয়। 1 সেপ্টেম্বর আদেশ হলেও 3 মাস পরে 15 ডিসেম্বর নিবন্ধন হয়েছে পাওয়ার অব অ্যাটর্নির দলিল। আবার রেজিস্ট্রি অফিসে সেই দলিলের কোনো হদিস নেই। পাওয়ার অব অ্যাটর্নির ওই দলিলের জায়গায় পাওয়া যায় অন্য দাতা ও গ্রহীতার দলিল। আবেদন করার পরেও ওনারা কোনো আমার প্রতি কোনো পদক্ষেপ নেয়নি। এই শামসুল আলম 2 নম্বরই একটা কাজ করে সে টাকাটা উত্তোলন করে। সাইদুর রহমানের অভিযোগ জাল জালিয়াতি করে ক্ষতিপূরণের অর্থ উত্তোলনের বিষয়ে এলে শাখায় অভিযোগ করার পর মাসের পর মাস ঘুরেও কোনো প্রতিকার মেলেনি। আর অভিযুক্ত শামসুল আলম বলছেন জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাকে পাওয়ার অব অ্যাটর্নির দলিল তৈরি করে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করেছেন। আমি টাকা পাইছি, অবকাঠামো এবং জমির মালিক আমি, এই জন্য আমি টাকা তুলছি। পাওয়ার অব অ্যাটর্নি কি কি কাজ করা লাগে
ডিসি অবশ্য ওনারাই করছে। গণমাধ্যম কর্মীরা বিষয়টি রাজস্ব শাখায় দায়িত্বরত অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুনের নজরে আনলে এ নিয়ে পুনরায় শুনানি গ্রহণ করার আশ্বাস দেন তিনি। যে ব্যক্তি পাওয়ার অফ অ্যাটর্নির কথা আপনি বললেন, উনি একটা অভিযোগ দাখিল করেছেন আমাদের এখানে। যদি আমার অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে আমাদের যে আইন কানুন রয়েছে, বিধি রয়েছে, তার আলোকে আমরা ব্যবস্থা নেব। এদিকে পলাশবাড়ির নুনিয়াগাড়ি এলাকার বাসিন্দা রেজাউল করিমের মা রেখা বেগমের কেনা 1 শতক জমি একই মহাসড়কের জন্য অধিগ্রহণ করা হলেও তাকে এখনো ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হয়নি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও ধাপেরহাট অংশে ভূমি অধিগ্রহণের ব্যাপক অনিয়মের অভিযোগ আছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দীর্ঘ অপেক্ষার পর মোংলা নদীর ফেরিঘাটে চালু হয়েছে 24 ঘন্টা ফেরি সার্ভিস। আগে শুধু দিনের বেলা জোয়ারের সময় ফেরি চলাচল করলেও ড্রেজিংয়ের কারণে এখন থেকে সব সময় চলবে ফেরি। সেই সঙ্গে সংযোজন করা হয়েছে নতুন আরও একটি ফেরি। মাহমুদ হাসানের সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। ছবি তুলেছেন আব্দুল হালিম। জোয়ারের অপেক্ষায় এখন আর ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটে অপেক্ষা করতে হবে না অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক ও শত শত যাত্রীকে। মোংলা নদীতে ড্রেজিং করায় জোয়ারের পাশাপাশি ভাটার সময়ও চলবে ফেরি। শুধু তাই নয়, দিনের পাশাপাশি রাতেও সচল থাকবে ফেরি চলাচল। শনিবার সকালে ফেরি সংযোজন ও 24 ঘন্টার সার্ভিসের উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ভবিষ্যতে এখানে একটি ঝুলন্ত সেতু নির্মাণের আশ্বাসও দেন তিনি। আগে 6 ঘন্টা চলতো, 6 ঘন্টা বন্ধ থাকতো। সেই জিনিসটাকে আমরা এখন বিরতিহীন 24 ঘন্টার জন্য চালু করলাম। যতক্ষণ পর্যন্ত আমাদের সেতু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দুর্ভোগের জায়গাটা আমরা কমিয়ে আনতে পারছি এবং মানুষ স্বস্তির জায়গা থাকছে। স্থানীয়দের আশা, নিরবচ্ছিন্ন ফেরি চলাচলে বন্দর, ব্যবসা বাণিজ্য ও মানুষের যাতায়াতে গতি ফিরবে। তবে এই সুবিধা ধরে রাখতে নিয়মিত নদী খনন ও ফেরি সেবা অব্যাহত রাখার দাবি তাদের। ফেরি দেওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে। যদি 24 ঘন্টা চলে তাহলে আমাদের জন্য অনেক ভালো। এই যে ফেরিটা চালুর কারণে আমরা সবাই নিরাপদে যাইতে পারতেছি, সেই জন্য আমরা অনেক খুশি। ঘষিয়াখালী যে চ্যানেলটি, এটা সবসময় ড্রেজিংয়ের কার্যক্রম থাকে, আর এই ড্রেজিংয়ের কার্যক্রম থাকা সত্ত্বেও বিশেষ করে যেন আমাদের এই জোনটায় যেন সবসময় যেন এটা সচল থাকে। ফেরি চলাচলে নদীর নাব্য ধরে রাখতে প্রতি 2 মাস পর পর ড্রেজিংয়ের ঘোষণা দেয়া হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 28তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ। অধিবেশনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। প্রাণীর সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে নরসিংদীতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার নগরিয়াকান্দি থেকে মোহাম্মদ আলীকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। পরে আদালতে তুলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে গত 24 জুন সকালে প্রতিবেশীর পালিত কুকুরের গলায় ইট বাঁধেন যুবক মোহাম্মদ আলী। পরে কুকুরটিকে ফেলে দেওয়া হয় মেঘনা নদীতে। মৃত্যু হয় পানিটির। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর অভিযুক্ত মোহাম্মদ আলীকে আইনের আওতায় আনার দাবি ওঠে। তবে অভিযুক্তের স্ত্রীর দাবি, নিজ ইচ্ছায় প্রাণী হত্যা করেননি মোহাম্মদ আলী। ইতিহাস ঐতিহ্যে ঘেরা সারা দেশের প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলো সংরক্ষণে অনুসন্ধান জরিপ কার্যক্রম চলমান রয়েছে মন্তব্য করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম বলেছেন, রংপুর বিভাগের 5টি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের গ্যাজেট প্রক্রিয়াধীন রয়েছে। দুপুরে রংপুর তাজহাট জমিদার বাড়িতে রংপুর জাদুঘর বাস্তবতার সম্ভাবনা শীর্ষক সেমিনার শেষে তিনি কথা বলেন। মহাপরিচালক বলেন, সারা দেশে বর্তমানে 533টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। আগামীতে ক্রমান্বয়ে এর সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে বলেও জানান তিনি। এবার ব্রাহ্মণবাড়িয়ায় পাটের বাম্পার ফলন হয়েছে, তবে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। তারা বলছেন, প্রতি বছর উৎপাদন খরচ বাড়লেও দাম বাড়ছে না, তাই সরকারিভাবে মূল্য নির্ধারণের দাবি কৃষকদের। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। চলছে পাট কাটা, মাড়াই ও শুকানোর কাজ। গ্রামীণ জনপদে কৃষকের কর্মব্যস্ততা।
বংশ পরম্পরায় পাট চাষ করেন ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের চাষিরা। বলেন চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। জানান প্রতি বছর উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি পাটের দাম। দালাল মধ্যস্থ ভোগীদের হাত থেকে রক্ষার জন্য হাওড় অঞ্চলের পাট চাষিরা পাটের ন্যায্য মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন। অন্যথায় পাট চাষে আগ্রহ হারাবেন তারা। সরকার পাটকে যদি রেট দেয় তাহলে কৃষক বাঁচবে। মন ধরে রাখি নে এই 3000 2000 2500 এই মিলে কিনতেছে কৃষক কেমনে বাঁচত। আমরা ফাট লম ব্যাপারীরা ফাট কিনা সেটা গুদাম বইরা তৈব শেষে গিয়া সেটা এরা ব্যবসা করবা আমরা তো নিব কম দরে কিনা এতে কৃষক লস। সরকার যদি ফাটের দর একটু বাড়াই দিত তাহলে আমরা গৃহস্থ পয়সা থাকতাম। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল থেকে অন্তত 60,000-এর বেশি বেল পাট উৎপাদন হবে, যার বাজার মূল্য অন্তত 100 কোটি টাকা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন আশা করছি ভালো হবে এবং কৃষক বাজার দর ভালো থাকায় তারা ন্যায্য মূল্য পাবে। পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রপ্তানি করতে চাইলে সহায়তার কথা জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। কেউ যদি পাট নিয়ে কাজ করতে চায়, পাট নিয়ে কোনো পণ্য উৎপাদন করতে চায়, তো আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকে সেই সুযোগটা আছে কেউ যদি চায়। চলতি মৌসুমে হাওর বেষ্টিত নাসিরনগর, সরাইল বিজয়নগর, নবীনগর এবং বানসারাপুরে 4575 হেক্টর জমিতে আবাদ হয়েছে দেশি ক্যানাফ, মেস্তা ও তুষা জাতের পাট। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত হচ্ছে আধুনিক হিমাগার। এতে পচনের হাত থেকে রক্ষা পাবে জেলায় উৎপাদিত কৃষি পণ্য ও ফল ফলাদি, নিশ্চিত হবে ন্যায্য মূল্য। বিস্তারিত জানাচ্ছেন এন.এ. জাকির। ভবনের অবকাঠামো নির্মাণ শেষ, চলছে রং করা ও যন্ত্রপাতি স্থাপনের কাজ। কৃষিপণ্য সংরক্ষণের জন্য নির্মিত হচ্ছে আধুনিক হিমাগার। বান্দরবান শহরের হাফেজখোনা এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে তৈরি করা হচ্ছে 50 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন হিমাগার, যেখানে সংরক্ষণ করা হবে পাহাড়ে উৎপাদিত বিভিন্ন পচনশীল কৃষিপণ্য ও ফল ফলাদি। প্রতিবছর মৌসুমে পাহাড়ে উৎপাদিত হয় বিপুল পরিমাণ আম, আনারস, কাঁঠাল, লিচু, ড্রাগন সহ বিভিন্ন কৃষিপণ্য, কিন্তু হিমাগারের অভাবে এসব পণ্য দীর্ঘদিন সংরক্ষণ করতে পারে না কৃষকেরা। এর ফলে নষ্ট হওয়ার আশঙ্কায় ন্যায্য দাম ছাড়াই উৎপাদিত কৃষিপণ্য বিক্রিতে বাধ্য হন কৃষক। আধুনিক সুবিধা সম্বলিত হিমাগারটি চালু হলে কৃষিপণ্য ও ফল ফলাদি দীর্ঘদিন সংরক্ষণ করার পাশাপাশি বাজারের চাহিদা অনুযায়ী বিক্রির সুযোগ পাবেন কৃষক। কলা, আনারস, আম, লিচু, কাঁঠাল এগুলো দীর্ঘদিন হিমাগার না থাকার কারণে কৃষকরা ফেলে নষ্ট হয়ে ফেলে দিচ্ছে। এটি যদি সুস্থভাবে পরিচালিত হয়, এখানে কৃষকরা উপযুক্ত দাম পাবে। সরকারের যে উদ্যোগ নিচ্ছে এই উদ্যোগ যদি মানে চালু করে কৃষকের লাই সদর লাই বেশি ভালো হবে। হিমাগারটি চালু হলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে বলে জানায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এটা একটা কৃষকের ভাগ্যের পরিবর্তনের নতুন চালিকা শক্তি হিসেবে প্রথম কাজ করবে আশা করি। 1,85,00,000 টাকা ব্যয়ে হিমাগার নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রিন ভ্যালি কনস্ট্রাকশন। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। চোখের ছানি আর অন্ধত্বের বিষয়ে জনসচেতনতা বাড়াতে মাদারীপুরে হয়ে গেল বিনামূল্যে চক্ষু সেবা কর্মসূচি। বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা, পরামর্শ, বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করেন। এতে খুশি সুবিধাভোগীরা। সঞ্জয় কর্মকার অভিজিত রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহাদাত আকন। চোখের ছানি আর অন্ধত্বের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি হতদরিদ্র মানুষের দোরগোড়ায় চক্ষু সেবা পৌঁছে দিতে 2 দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। সকাল থেকে সেবা নিতে ভিড় করেন বিভিন্ন বয়সের রোগীরা। পরিচালিত ক্যাম্পে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা, পরামর্শ, বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন। এতে খুশি দীর্ঘদিন ধরে চোখের সমস্যা নিয়ে জর্জরিত অনেক রোগী। এখানে টাকা লাগতেছে না, কোনো কিছু না, বিনা পয়সা চিকিৎসা দিতেছে। তো আমাদের মতো হতদরিদ্র মানুষদের এখানে সাহায্য হচ্ছে না, এই জন্য আমরা আসছি এখানে। ডাক্তার দেখাই নাই, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, এই জন্য দেখাই নেই। হতদরিদ্র আছে, তাদের বিনামূল্যে চিকিৎসার জন্য অনেক উপকৃত এবং আমরা লাভবান। টাকা পয়সার অভাবে
আমরা চোখ অপারেশন করতে পারি না, মাথা ব্যথা, চোখ ব্যথা। এখন এই ডাক্তার আসছে বিনা পয়সায় আমরা চক্ষু অপারেশন করতে। চর্মগুড়িয়া বন্দর পাট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ও শহরের প্ল্যানেট হাসপাতালের সহযোগিতায় আয়োজন করা হয় এমন মহতী কাজের। নিয়মিত এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান আয়োজকরা। নিজ অর্থায়নে গরিবের মাঝে যে সেবা প্রদান করেছেন আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং এরকম সেবাই যেন চলমান থাকে। অত্র এলাকার তথা মাদারীপুর জেলার দুস্থ অসহায় দরিদ্র মানুষের চক্ষু ছানির অপারেশন, চক্ষু সেবা, মেডিসিন সেবা, গাইনোকোলজি সেবা দেওয়ার জন্য প্রথম দিন প্রত্যন্ত এলাকার হতদরিদ্র 700 থেকে 800 রোগীকে দেয়া হয় বিনামূল্যে এই চোখের চিকিৎসা। সেখান থেকে বাছাই করা হয়েছে অপারেশনের জন্য। এটি শুধু একটি স্বাস্থ্যসেবা কর্মসূচি নয়, বরং অন্ধকার জীবনকে আলোর পথে ফিরিয়ে আসার একটি মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন রাজধানী ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার আব্দুল মান্নান। তিনি বলেন, গুরুতর রোগীকে রাজধানীতে নিয়ে বিনামূল্যে ফ্যাকো সার্জারি সহ অপারেশন ও চিকিৎসার ব্যবস্থা করা হবে। মেডিকেল ওষুধ দিয়া যেগুলো চিকিৎসা সম্ভব সেটি এখন চলমান আছে এবং আগামী দিনে চলমান থাকবে। মান্যগণ্য ব্যক্তি আছে, সবাই যাতে এগিয়ে আসে এবং এই গরিব মানুষদের, অসহায় মানুষদের যারা চক্ষু ও নিয়ে ভুগছে তাদেরকে সহযোগিতা করার জন্য। ব্যক্তি উদ্দেশ্যে আমরা না, আমি মনে করি কারোই করা উচিত না, আমি না তো কারোই করা উচিত না। আমরা সাধারণত যেগুলিতে আসলে বিভিন্ন ধরনের সুবিধা দিই, এটা আসলে 2 দিন ব্যাপী করি। চোখের পাশাপাশি গাইনি ও মেডিসিন রোগীদেরও বিনামূল্যে দেয়া হয় স্বাস্থ্যসেবা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পেল প্রায় 2 কোটি টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম। সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে ইস্পাত প্রস্তুতকারী শিল্প গ্রুপ KSRM এর পক্ষ থেকে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। সরঞ্জামের মধ্যে আছে কিডনি চিকিৎসার 4টি হিমোডায়ালাইসিস মেশিন, হৃদরোগ চিকিৎসার 4টি রিয়েল টাইম 4D আলট্রাসোনোগ্রাফ মেশিন, রয়েছে জি ব্র্যান্ডের একটি উদ্ভাবনী কালার অপটাল সিস্টেম। চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফ আহমদ, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন এবং KSRM এর উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন। বক্তারা বলেন, এসব সরঞ্জাম গতি আনবে হাসপাতালের চিকিৎসা সেবা। প্রতি বছর বর্ষায় রাঙামাটির বিভিন্ন স্থান পর্যটকের পদচারণায় মুখর থাকলেও এবছর উল্টো চিত্র। পর্যটক না থাকায় অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। পর্যটন শিল্পের উপর নির্ভরশীল 15,000 মানুষের জীবিকায় নেমেছে অনিশ্চয়তা। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। পানিতে ভাসছে না পর্যটকবাহী নৌযান, সেতুতে নেই মানুষের আনাগোনা, অথচ প্রতি বছর বর্ষায় পর্যটকদের পদচারণায় মুখর থাকে দেশের বৃহৎ এ পর্যটন খাত। নিস্তব্ধতা বিরাজ করছে রাঙামাটির পর্যটন শিল্পের আইকনিক স্থান ঝুলন্ত সেতুতে। পর্যটকের অপেক্ষায় লেকে নোঙর করে আছে শত শত টুরিস্ট বোট। ভাসমান ফলের দোকানেও ক্রেতা নেই, এছাড়া স্থানীয় তাঁতে বোনা পোশাকের দোকানে বেচা কেনা নেই। এবছর পর্যটক শূন্য পরিবেশে অনেকটা দুশ্চিন্তায় স্থানীয় ছোট বড় ব্যবসায়ীরা। 1 মাস আগে 3,000-4,000 টাকা বিক্রি হতো ডেলি, আর এখন হয় 500 টাকাও বিক্রি করতে, 500-700 টাকা বিক্রি করতে কষ্ট হয়। ব্যবসা বাণিজ্য খারাপ, এর জন্য আমরা পরিবার চালাতে খুব কষ্ট হচ্ছে আমাদের। এখন যদি টুরিস্ট হইতো তাহলে একটু ভালো হতো, যেমন আমাদের চলতেও খুব কষ্ট হচ্ছে। পর্যটক না থাকায় হতাশা বিরাজ করলেও সুদিন ফেরার আশায় হোটেল মোটেল মালিক সমিতি। আমাদের ব্যবসাতে অনেক ধরনের লস হচ্ছে, তবে আশা করছি সামনে টুরিস্ট আসবে, আমাদের এই লস কেটে উঠবে, এটাই আশা করি। রাঙামাটি চেম্বার অব কমার্সের তথ্য মতে জেলায় 15,000 মানুষ পর্যটন শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, রাঙামাটি। হাঁটো বাহে রংপুর যাই, দৌড় শেষে হাড়ি ভাঙা আম খাই, এই স্লোগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে রংপুর সিটি হাফ ম্যারাথন। সুস্থ জীবনধারা গড়ে তোলা ও দৌড়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ম্যারাথন আয়োজন করা হয়। অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে 500-র বেশি দৌড়বিদ। 4টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই আয়োজন ঘিরে ছিল উৎসবের আমেজ। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমিলার রিপোর্ট। ঘড়ির কাঁটায় তখন ভোর 5:30। সূর্য ওঠার আগেই স্টার্টিং লাইনে জড়ো হন শত শত দৌড়বিদ। কাউন্টডাউন শেষ হতেই একসঙ্গে ছুটে চলা, লক্ষ্য ফিনিশিং লাইন আর বার্তা সুস্থ জীবনের পথে এগিয়ে যাওয়া।
শনিবার ভোরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় রংপুর সিটি হাফ ম্যারাথন 2026। নগরীর কামারের মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাহিগঞ্জ বাজার ঘুরে আবারও কামারের মোড়ে এসে শেষ হয়। ম্যারাথনে ছিল 4টি বিভাগে 21.1 কিলোমিটার হাফ ম্যারাথন, 10 কিলোমিটার স্পিড রান, 5 কিলোমিটার ফান রান এবং শিশুদের জন্য 1 কিলোমিটার চিলড্রেন রান। নারী পুরুষ তরুণ তরুণী থেকে শুরু করে শিশুরাও অংশ নেয় এই উৎসব মুখর আয়োজনে। আলহামদুলিল্লাহ, রংপুর সিটি হাফ ম্যারাথন আমি প্রথমবার অংশগ্রহণ করেছি এবং প্রথম এডিশনে আমি চ্যাম্পিয়ন হয়েছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলা থেকে এসেছি। আজকে রংপুর সিটি হাফ ম্যারাথনে আমি প্রথমবার অংশগ্রহণ করেছি। আমরা ভালো আছি, সেটা যদি মানুষ বুঝতে পারে, আমাদের দেখে শিখতে পারে, তো হয়তো ওরাও ভালো থাকতে পারবে। হাইড্রেশন পয়েন্ট, এটা সবকিছু ভালো লাগছে। আম খেতে পাচ্ছি, দৌড়াচ্ছি, এটা একটা অনেক ভালো পাওয়া। দেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধন করে অংশ নেন রানাররা। পুরো আয়োজনে মেডিকেল সাপোর্ট, পানি সরবরাহ এবং স্বেচ্ছাসেবকদের তৎপরতায় স্বস্তি প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। রানারাও খুব স্বতঃস্ফূর্তভাবে এটা গ্রহণ করে নিছে যে হাড়িভাঙা আমটার খুবই টেস্ট। খুবই ভালো ছিল, ট্র্যাকটা আমার খুব পছন্দ হয়েছে। আমার ভালো লেগেছে অনুভূতিটা, আমি প্রথম স্থান অধিকার করেছি। আমি চাই এরা আরো ভালো হোক, এরা সব বাচ্চাদেরই খেলাধুলার মধ্যে থাকা উচিত। আয়োজকরা বলছেন, শুধু প্রতিযোগিতা নয়, সুস্থ জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা এবং রংপুরের ক্রীড়া সংস্কৃতিকে এগিয়ে নেয় এই আয়োজনের মূল উদ্দেশ্য। জেলা পর্যায়ে যে জায়গাগুলো আছে সেগুলোতেও যেন মানুষের মাঝে এই দৌড়ের যে অনুভূতিগুলো আছে সেই অনুভূতিগুলো ছড়িয়ে দিতে পারে। দৌড় শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। অংশগ্রহণকারীদের প্রত্যেকের জন্য ছিল ফিনিশার মেডেল ও সনদ। ম্যারাথনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টেলিভিশন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ইতালি রোমে স্ত্রী কন্যা সহ প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, গুরুতর আহত ছেলে, জিজ্ঞাসাবাদের জন্য আটক 2। গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে শোক। শত্রুতার জেরে ফরিদপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, ফেনীর ছাগলনাইয়ায় যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার। ফুলগাজীতে নিজ ঘরে মিলল গৃহবধূর হাত পা বাঁধা লাশ। এবং উজানের ঝলে উত্তরের নদ নদীতে পানি ওঠানামা, কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের 36টি পয়েন্টে ভাঙন, গাইবান্ধায় বাড়ছে ব্রহ্মপুত্র ও ঘাঘটের পানি, আতঙ্কে পাড়ের বাসিন্দারা। এই ছিল বাংলা সময়ের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দা। এরপর দেখবেন সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।